এই কাহিনী সম্পূর্ণ কাল্পনিক। এই ঘটনার সঙ্গে কোনো বাস্তবিক বা জীবিত ব্যক্তির মিল নেই। যদি কোনো কারণে থেকে থাকেও তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। আরে হারু, কি ব্যাপার রে তোর? কদিন হলো শরীরটা ঠিক ভালো যাচ্ছে না। আরে বাবা, তোর টিকিট কাটা হয়ে গেছে, এখন ট্রেন এলে উঠে পড়লেই হয়। জাগে, কি ভাবলি তুই? মানে মানে তোর এই ধানি জমিটার ব্যাপারে কি ভাবলি তুই? প্রাণ থাকতে কোনো প্রলোভনেই এই জমি আমি বিক্রি হতে দেব না। আরে বাবা, আমি তোকে যা টাকা পয়সা দেব তাতে তোর নাতি পড়া না তোর বাকি জীবনটা বেশ ভালোভাবে কেটে যাবে। আমাকে টাকার লোভ দেখিও না ডাক্তার। ও, তাহলে তুই রাজি হবি না? না, দেখ হারু, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কি করে ব্যাঁকা করতে হয় তা আমার জানা আছে। তবে তবে আমি তোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করব না। হাজার হোক তুই আমার দীর্ঘদিনের বন্ধু। বন্ধু? হাসালে। কেন রে, আমি কি বিপদে আপদে কখনো তোর পাশে দাঁড়াইনি? সে তোমার স্বার্থ নিয়েই দাঁড়িয়েছে। আরে বাবা, আজকের দিনে সেটাই বা কজন করে বল দেখিনি, সেটা ভাব। জাগে জাগে, তোকে তোকে আমি আরো কদিন সময় দিলাম, ভাবনা চিন্তা কর। প্রয়োজন পড়ে তোর নাতি পড়ানোর সঙ্গে আলোচনা কর, তারপর না হয় জানাবি, বুঝলি? তাড়াহুড়োর কিছু নেই। এখন আমি আসি রে, বুঝলি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দাদু, ও দাদু, এ ভর দুপুরে এখানে কি করছো? চলো ঘরে চলো। আমাকে একটু একা থাকতে দিবি মা? কেন, কি হয়েছে দাদু, আমাকে বলবে? আজ কুসুমের মৃত্যুদিন। এই দিনটার কথা আমি কোনো দিন ভুলতে পারবো না। মরার আগে পর্যন্ত আমাকে কুড়ে কুড়ে খাবে। আচ্ছা বাবা, আমি যদি কোনোদিন হারিয়ে যাই, তুমি আমায় ছেড়ে থাকতে পারবে তো?
না ধরো কোনো রাজপুত্র এসে তার পক্ষীরাজ ঘোড়ায় চড়িয়ে 7 সমুদ্র 13 নদীর পারে কোনো সোনালী রাজপ্রাসাদে নিয়ে যায়, তখন তুমি কি করবে বাবা? আমায় ছেড়ে থাকতে পারবে তো? সব মেয়েকেই তো একদিন ছেড়ে চলে যেতে হয়। নিজের ঘর ছেড়ে, ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা সেই পরিবেশ ছেড়ে, মাঠ ঘাট পুকুর বকুলতলা সব কিছু ছেড়ে অন্য কারো হাত ধরে অন্য কোথাও চলে যাওয়া, সেটা নাইবা হলো রাজপ্রাসাদ, নাইবা হলো রাজপুত্র, তবুও তো যেতে হয় বাবা। তখন তুমি কি করবে? আমাকে ছেড়ে থাকতে পারবে তো? আছি তো মা, তোকে ছেড়েই বেঁচে আছি। জানিস টগর, কুসুমের বিয়ের পর একবার ওর সাথে দেখা করতে গেলাম। কেমন আছিস জিজ্ঞেস করতেই বলল, বাবা আমি খুব ভালো আছি বাবা। রাজপুত্র, পক্ষীরাজ ঘোড়া, সোনালী রাজপ্রাসাদ। পরাণ এলো। তারপর একদিন খবর এলো কুসুম বিষ খেয়ে আত্মহত্যা করেছে। সবই অদৃষ্ট রে মা, সবই অদৃষ্ট। বাবা আমি যদি কোনোদিন না থাকি, আমার পেটের ভেতরে যে আছে, যে আসছে, তাকে তুমি তোমার কাছে রাখবে তো বাবা? মানুষের মতো মানুষ করবে তো বাবা? পরাণকে মানুষ করতে করতে কবে যে বুড়ো হয়ে গেলাম। চল মা চল। বাবু 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 গো, ও বাবু, কি হলো রে? সাত সকালে এত চিৎকার করছিস কেন? গায়ে ভীমগা থেকে ডাইনি এসেছে। সে কি রে? ভিনগা থেকে গায়ে ডাইনি এসেছে? এ তো সাংঘাতিক ব্যাপার। যা 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 তাড়াতাড়ি যা, নন্দকে নিয়ে সারা গা তন্ন তন্ন করে খোঁজ, যেখানে পাবি সঙ্গে সঙ্গে ধরে আমার কাছে নিয়ে আসবি। যা যা যা। হ্যাঁ বাবু, নন্দকে ডেকে আনছি। যা যা যা। ভিনগা থেকে গায়ে ডাইনি ঢুকেছে, এ তো সাংঘাতিক ব্যাপার। ডাক্তার, ও ডাক্তার, ঘরে আছো? আরে হারু, কি ব্যাপার রে? সাত সকালে তোর কি খবর? কদিন হলো শরীরটা ভালো যাচ্ছে না, বুকে একটা ব্যথা বোধ করছি। বুকে ব্যথা? এ তো ভালো কথা নয়। তোর বয়স বাড়ছে, এই সময় বুকে ব্যথা তো খুব খারাপ জিনিস। শোন, সাবধানে থাক, খাওয়া দাওয়া একটু পরিমিত কর, আর জল বেশি বেশি করে খা, আর একটু বিশ্রাম নে, বুঝলি? ও হ্যাঁ, আর একটা কথা, ওই ওই নন্দ বলছিল যে ভিনগা থেকে গায়ে নাকি ডাইনি ঢুকেছে। একটু নজর নজর খোলা রাখবি, যদি খবর পাস সঙ্গে সঙ্গে আমায় এসে জানাবি, বুঝলি? ও নন্দ জুটেছে তোমার সাথে? চড়ে চড়ে মাসতো তো ভাই। ছাড় ছাড়, আর একটা কথা, তোর জমিটার ব্যাপারে কিছু ভাবলি? ভাবলে চিন্তা কর, যা এগিয়ে পড়, এগিয়ে পড়, সাবধানে থাকিস। আসি। হ্যাঁ, দেখি তোর জন্য যদি কোনো ওষুধ পাই, গিয়ে দিয়ে আসবো খুনি। শালা বজ্জাত, বারবার করে বলছি জমিটা আমায় দে, জমিটা আমায় দে, দেবার নাম নেই, আর খালি ছাড়া এসে বিনা পয়সায় চিকিৎসা করানো। দাদু কোথায় গেল? দাদু ওই তো।
দাদু, ও দাদু, হ্যাঁ রে মা, বল। বলছি তোমার সাথে না আমার কিছু কথা আছে। একটা কেন, হাজারটা বলবি। তোর মুখের বকর বকর শুনতে আমার ভালোই লাগে। কিন্তু এখন আমি যে কথাটা বলবো না, সেটা শুনতে তোমার মোটেও ভালো লাগবে না দাদু। কেন রে, কি এমন কথা বলবি যে আমার ভালো লাগবে না? বলছিলাম, মা বলছিল এবছর কদিন জামাই ষষ্ঠীতে তোমার নাতিকে নিয়ে একটু ও বাড়িতে যেতে। আরে এ আর এমন কি কথা, নিশ্চয়ই যাবি, 100 বার যাবি। তুমি একা থাকতে পারবে? তোদের ছাড়া একটু অসুবিধা হবে, ও আমি মানিয়ে নেব। যদি আবার শরীর টরীর খারাপ করে? তোরা ঘুরে আসা পর্যন্ত আমি বেঁচেই থাকবো, তারপর না হয়। এই, একদম বাজে কথা বলবে না, এবার কিন্তু আবার খুব রাগ হবে বলে দিচ্ছি। একদম কুসুম, আমার কুসুম কলি। কথায় কথায় খালি রাগ। বাবা, সারাদিন কোথায় ছিলে বাবা? একবার ঘর ছেড়ে বেরোলে ঘরের কথা মনে পড়ে না, তাই না? আমি কখন থেকে ভাত বেড়ে বসে আছি। নাও এখন তাড়াতাড়ি নাও। কি গো, নাও। দাঁড়াও দাঁড়াও, আগে পুকুর পাড় থেকে হাত পা ধুয়ে এসো। মা তোমাকে খুব ভালোবাসতো না? হ্যাঁ রে, একেবারে পাগল। অনেক দেখে শুনে বিয়ে দিলাম, প্রথম প্রথম জানিস ওরা খুব ভালোই ছিল। বাবা, এই দেখো বাবা, এই কানের দুলটা তোমার জামাই আমাকে কিনে দিয়েছে। তারপর কোথা থেকে যে কি হয়ে গেল, সব ভেঙে চুরমার হয়ে গেল রে মা, সব ভেঙে চুরমার হয়ে গেল। গায়ে ডাইনি ঢুকেছে, এ তো বন্ধ কথা না। মাঝে মাঝে এরকম দু একজন ডাইনি ঢুকলে তো সুবিধাই হয়, বুঝলি কিনা? আগে আগে আমি একটু সাইজ করি, বুঝলি, তারপরে তোদের উপর ছেড়ে দেবো, তোরা উপভোগ করবি। শোন, সারা গা তন্ন তন্ন করে খোঁজ, কোথাও যেন পাখি না থাকে। যা, এগিয়ে পড়। ঠিক আছে গুরু, আসি তাহলে। হরে কৃষ্ণ 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 হরে হরে। পালে আবার একটা নতুন বাঘ পড়েছে। এবারে বেশ বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করব। কি গো, কি ভাবছোটা কি? হ্যাঁ, কদিন বাদে শ্বশুরবাড়ি এলে কোথায় একটু আনন্দ ফুর্তি করবে, তা নয় গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে শুধু। বুড়োটাকে একা ফেলে এলাম, মনটা ভালো নেই রে। হ্যাঁ গো, আমারও না মনটা দাদুর জন্য একদম ভালো নেই। দাদু যে কি খাচ্ছে কে জানে। আসবার আগে হাঁড়িতে পান্তা রেখে এলুম। এ কদিন শরীরটা ভালো যাচ্ছে না তো, আমাদের বোধহয় না এলেই ভালো হতো জানো। যাক, যা হওয়ার হয়ে গেছে। আমরা বরং কালকেই রওনা দেব। তুই যা, জামা কাপড় গুছিয়ে ফেল। সে কি তোমার বলার অপেক্ষা রেখেছি? ও আমি আগেই গুছিয়ে ফেলেছি সব। সত্যি? হ্যাঁ গো হ্যাঁ, সত্যি। তুই দাদুকে খুব ভালোবাসিস, তাই না? হ্যাঁ গো, দাদু যে খুব ভালো মানুষ। ঠিক বলেছিস। হ্যাঁ, কোথায় গেল বলতো মেয়েটা? মনে হচ্ছে ওই দিকেই গেছে। চল 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 চল।
সালা দৌড়ে দৌড়ে হাঁপিয়ে গেলাম। মাগিটা গেল কোথায় বলতো? হাতের কাছে যদি পেতাম না, ছিঁড়ে ছিঁড়ে খেতাম। সালা এই দিকেই এসেছে। এই কি চাই রে তোদের? এখানে কি করছিস? এ খুড়ো, ডাইনি ডাইনি। ডাইনি এসেছে এখানে? ডাইনি? হ্যাঁ হ্যাঁ। আমি সারাক্ষণ এখানে আছি, এখানে কোনো ডাইনি আসেনি। তোরা যা তো, যা যা বলছি। ঠিক বলছো খুড়ো? একদম ঠিক বলছি। ঠিক তোরা এখান বলছো থেকে তো? যা। ঠিক যা, আছে, যা। দেখলে দেখলে আমাদের আমাদের খবর খবর দিবে। দিও। এখন আমরা যা তো ঠিক এখান চলে থেকে। আসবো। এখন যা তো। ওই যত চল সব চল ঝামেলা, চল, কাজের সময়। দেখি ওইদিকে গেছে। মাগিটা গেল কোথায়। যত সব শয়তানের দল, দূর হ এখান থেকে, দূর হ। আরে ঘরটা বন্ধ কেন? এই ঘরের মধ্যে কে আছিস? বেরিয়ে আয়। না বেরোলে কিন্তু লাঠির ঘায়ে মাথা ফাটিয়ে দেব। আমি হারু লেটেল, কানাই লেটেল আমার বাপ। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমি ডাইনি নই, আমাকে মেরো না। তোকে তো দেখে ডাইনি বলে মনে হচ্ছে না। ওঠ ওঠ ওঠ, বস বস। মনে হচ্ছে অনেকদিন ধরে খাসনি কিছু। দাঁড়া, তোর জন্য খাবার নিয়ে আসছি। শালি গেল কোথায় বলতো? তাই তো ভাবছি, সালা চোখের সামনে থেকে উবে গেল। আমাদের পোড়া কপাল। সালা হাতের মুঠোয় পেয়েও ধরে রাখতে পারলাম না। কথাই বলে না, কপালে নেই তো ঘি, ঠকঠকালে হবে কি? চল তো শালা, আগে চল চল চেষ্টা তো চল করি। চল চল চল। তুই কে? কি নাম তোর? কোন গায়ে থাকিস? আমার নাম কনক। ওই খণ্ডগ্রামে থাকি আমি। সন্তোষ ঢাকির বউ আমি। তুই খণ্ডগ্রামের সন্তোষ ঢাকির বউ? ক্ষিতীশ ঢাকির নাতি, প্রহ্লাদ ঢাকির ছেলে সন্তোষ? আমাদের গায়ে জমিদার বাড়ির দুর্গাপূজায় ক্ষিতীশ আসতো ঢাক বাজাতে, সঙ্গে আসতো সন্তোষ। ক্ষিতীশ ঢাক বাজাতো আর সন্তোষ বাজাতো কাশি। মাঝে মাঝে ছোট ছোট হাতে ঢাকের বোল তুলতো। ঢ্যাংকুরকুর ন্যাকুনাকুর, ঢ্যাংকুরকুর ন্যাকুনাকুর, ঢ্যাংকুরকুর ন্যাকুনাকুর ঢ্যাং। গত পুজোয় কলকাতা থেকে ফিরল বেদম জ্বর নিয়ে। জ্বরের ঘোরে দুদিনেই প্রাণটা চলে গেল। তখন থেকেই সবাই আমাকে ডাইনি বলে সন্দেহ করল। জানো, কদিন আগে আমার একমাত্র ছেলে শুভকে সাপে কাটলো। আমি সবাইকে বললাম ডাক্তার আনো, ডাক্তার আনো, আর ওরা আনলো ওঝা। ওঝা? জয় মা কালী, রক্ষা করো মা। হুস 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 হুস। প্রাণ ফিরে আসছে, প্রাণ ফিরে আসছে। মা, মা গো, রক্ষা করো মা, রক্ষা করো। চোখের সামনে আমার একমাত্র ছেলেটা তিল তিল করে মারা গেল। আর তারপর থেকে ওরা আমাকে ডাইনি অপবাদ দিয়ে ছিঁড়ে খেতে চায়। সেই জন্যই তো আমি নিজের প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি বাবা। কি বললি? বাবা,
একবার যখন বাবা বলে ডেকেছিস তখন তোর কোনো চিন্তা নেই মা। আমি হারু লেঠেল, কানাই লেঠেল আমার বাপ। একবার যদি এই হাতে লাঠি ওঠে একসাথে 20 জনকে কুপঘাত করে দিতে পারি। একবার যখন বাবা বলে ডেকেছিস তখন তোকে কোনো চিন্তা করতে হবে না, আমি প্রাণ দিয়ে তোকে রক্ষা করব। সারা গা তন্ন তন্ন করে খুঁজেও ডাইনিটাকে পাওয়া যাচ্ছে না। কেউ কি কারোর ঘরে লুকিয়ে রেখেছে? আমার তো হারুর প্রতি সন্দেহ হয়। দেখি ওর ঘরে খোঁজ করে। বাবা, ও ও তুই? ইয়া, ভোরের হাওয়াতে দু চোখের পাতা একটু লেগে গেছিল। জানিস আমি সারা রাত জেগে তোকে পাহারা দিয়েছি। জানিস কনক, তোকে দেখে আমার একমাত্র মেয়ে কুসুমের কথা মনে পড়ে যাচ্ছে। কুসুম, কুসুম কলি আমার জীবন থেকে হারিয়ে গেছে। বাবা, বাবা আমি বাঁচতে চাই বাবা। বাবা, ওরা আমায় মেরে ফেলবে বাবা। বাবা আমি বাঁচতে চাই। তোকে আমি হারাতে দেব না। যা মা যা, পুকুরে গিয়ে চান করে আয়, তারপর দুমুঠো খাবি। দাদু, ও দাদু, আমরা এসে গেছি। দাদু, ও মা, এই যে ঘরে শিকলটা না গো, এত সকালে দাদু গেল কই? হ্যাঁ তাই তো, কোথায় গেল দাদু? দাদু, ও দাদু, ও ওই যে এই দাদু। তো। ও, তোরা এসে গেছিস? আরে তোমার নাত বউ আর থাকতে চাইলো না। সারাদিন দাদু কি করছে, দাদু কি খাচ্ছে, এই চিন্তা, তাই চলে এলাম। আরে পরাণ, ও তো আমার মা। মা কি ছেলেকে ফেলে থাকতে পারে? যা মা, ঘরে যা, ঘরে যা। হুম, এই নাও, দাও হুম, জিনিস সাবধানে নিয়ে যেও কিন্তু। হ্যাঁ রে পরাণ, তোর সাথে আমার বিশেষ কিছু কথা আছে। হ্যাঁ, একটা বলো না, সাংঘাতিক বলো। কাণ্ড ঘটে গেছে। কাণ্ড? এই, তুই কে রে? তুই কে? হ্যাঁ, তুই কে? ওগো দেখে যাও গো, ঘরে কে ঢুকেছে? এই কে রে তুই? ওগো তোমরা দেখে যাও গো, দেখে যাও। দাদু, ওগো এ তুমি কি করেছো? দেখে বুড়ো যাও বয়সে গো আবার বিয়ে? তোমরা। ওরে আমাদের কি সর্বনাশ হলো রে। দাদু আবার চুপ, বিয়ে করলো চুপ রে। করবি তো? হা ভগবান, পুরো দাদু কথাটা আবার শুনবি তো বিয়ে আগে। করলো। ওগো তোমরা দেখে চুপ। যাও গো, কে কোথায় আছো দেখে যাও। আরে চুপ, দাদুর চুপ। আবার ভীমরতি ও হচ্ছে হলো, কনক। দাদু আবার বিয়ে সন্তোষটা কি করলো। বউ? সন্তোষ? হ্যাঁ, ওকে তো আমি চিনি। হ্যাঁ, সন্তোষ মারা গেছে। ওর ছেলেটাকেও সাপে কামড়েছে। সেই কারণে কনককে গায়ের লোকেরা ডাইনি অপবাদ দিয়ে পুড়িয়ে মারতে চায়। আমি ওকে আশ্রয় দিয়েছি। ভুল করেছি বল? কিন্তু দাদু, এতে আমাদের অমঙ্গল হবে না তো? পরাণ, তুই না হারু লেঠেলের নাতি, এত সহজে হার মানবি? কষ্ট, বাবা, তোমার কি খুব কষ্ট হচ্ছে বাবা? বাবা, বড় কষ্ট। হাপের টানটা বোধহয় প্রাণটাকে নিয়েই ছাড়বে।
হঠাৎ কি যে হলো? আমার বাবু ভালো ঠেকছে না জানো। সকালবেলা তো বেশ ভালোই ছিল। তুমি একটা কাজ করো না, একবার যাও না ডাক্তার কাকার কাছে, যদি কোনো ওষুধ টষুধ দেয়। হ্যাঁ, যাচ্ছি। কিন্তু আমার না খুব ভয় করছে জানো, ওই ডাইনিটা আবার কিছু করে টরেনি তো? কি যাতা বলছিস? কিরে পরাণ, কেমন আছিস? শ্বশুর বাড়ি ভালো ঘোরা হলো তো? মা লক্ষ্মী ভালো আছো তো? বেশ বেশ। না গো ডাক্তার কাকা, তোমার কাছেই যাচ্ছিলাম। দাদুর শরীরটা আবার খারাপ হয়েছে। সে কি, কি হলো? আছে কোথায় সে? ঘরে চলো চল, চলো চল, চলো চল। চলো চলো। কি হলো আবার? আরে হারু, কি হলো রে বাবা তো? হারু, ও হারু, ও হারু। হ্যাঁ, কি হলো রে তো? আরে বাবা রে, গা তো একেবারে পুড়ে যাচ্ছে। দেখি 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 দেখি। নিঃশ্বাস নে, নিঃশ্বাস নে। তোর গতি তো খুব একটা ভালো দেখছি না রে। তোর দিন ঘনিয়ে এসেছে। তুমি কে মা? তোমাকে তো এ ঘরে কখনো দেখিনি। আত্মীয়, মানে আমাদের নিকট আত্মীয়। তোদের নিকট আত্মীয়? বেশ বেশ। তাই নিকট আত্মীয় কোত্থেকে উদয় হলো বাবা? হ্যাঁ, কোথায় থাকা হয় মা? হ্যাঁ, কোথায় থাকা হয়? কি গো, কথার উত্তর নেই কেন? হ্যাঁ, যাও তো বাবু, আমি এমনি এমনি সুস্থ হয়ে যাব, আমাকে আর দেখতে হবে না। তাহলে কি করে হয় রে হারু? আমি তোর প্রতিবেশী, বন্ধু। তোর বিপদের দিনে তোর পাশে একটু দাঁড়াতে হবে, তাই না? দেখি, ওষুধ টষুধ কিছু পাঠিয়ে দিচ্ছি পরানোর হাত দিয়ে। বেশ, নিকট আত্মীয়টি বেশ। যা ভেবেছিলাম ঠিক তাই, ডাইনিটি হারুর ঘরেই আশ্রয় নিয়েছে। তাই বলি প্রহ্লাদ আর নন্দ খুঁজে পায় না কেন? দেখি, ওদের ডেকে একটা হেস্ত নেস্ত কিছু করতে হবে। দেখা যাক কি করা যায়। আমি তো প্রথমেই বলেছিলাম গুরু, ওই বাড়িতেই মালটা লুকিয়ে আছে। তখনই যদি ভালো করে খুঁজতাম পেয়ে যেতাম। হ্যাঁ পরাণ, ওরা বলছে তোর বাড়িতে নাকি ডাইনি লুকিয়ে আছে। তোর ওই নিকট আত্মীয় যে, তাকে একটু বার করতো, ওরা একটু দেখবে। আত্মীয়? হ্যাঁ, বার কর বাবা। কিন্তু কিন্তু করিস না, যা। কোনো বার কর। আত্মীয় না, কোনো আত্মীয় না, ডাইনি, ডাইনি ঢুকেছে আমাদের বাড়িতে। দাঁড়াও, নিয়ে আসছি। কই কই দেখি। চল চল চল, আই চল চল, এখান থেকে দূর হ। না, আমাকে দূর হ। ছেড়ে দাও। বেরো এখান থেকে, বেরো বেরো। না, চল। কোথায় পালা? ধর ধর ওকে, ধর। ছেড়ে দাও। চল চল, ওকে নিয়ে চল 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 চল। আমার সামনে থেকে আমার মাকে নিয়ে যাবি? কাজটা কাজটা ঠিক করলি না পড়া, বুঝলি? এর জন্য তোকে কিন্তু অনেক খেসারও দিতে হবে, বুঝলি? আমার চোখের সামনে থেকে চ, চ, আমার চ। মেয়েকে নিয়ে চলে যাবি? পরে দেখছি তোকে কি। আমি দেখেও আটকাতে পারবো না। দাদু 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 দাদু, গো। চ। ও দাদু 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 দাদু, ওঠো দাদু দাদু দাদু, আমি পারলাম না দাদু, মেয়েকে বাঁচাতে। দাদু দাদু দাদু, দাদু। আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও। তোকে এখন কে বাঁচাবে? কে বাঁচাবে?
কনককে কনককে ডাক্তারের হাতে তুলে দিয়ে আমি অন্যায় করেছি। সত্যি তো, ও তো ডাইনি ছিল না। এটা তো একটা কুসংস্কার। না, আমাকে আমাকে পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। আমাকে গাঁয়ের প্রতিটা ঘরে ঘরে যেতে হবে, মানুষকে বোঝাতে হবে ডাইনি প্রথা আসলে একটা কুসংস্কার। ডাইনি বলে সমাজে কিছু নেই। এই কুসংস্কারের অন্ধকার থেকে মানুষকে আলোর পথ দেখাতেই হবে। বাবা তুমি এখানে? কি হয়েছে তোমার? কি ভাবছো? না রে, কিছু না। নিশ্চয়ই কিছু ভাবছো। আসলে কি জানিস, আমার যা যোগ্যতা সেই অনুযায়ী আজ অব্দি আমি সম্মান পাইনি। অথচ আমার থেকে এই সিনেমা জগতে অনেক অযোগ্য, অনেক অনেক কম জানা মানুষজনও আমার থেকে অনেক বেশি সম্মান, প্রতিপত্তি, অর্থ সব পেয়েছে। এই একটা জায়গায় না মনের মধ্যে একটা কমপ্লেক্স কাজ করে জানিস। আমার আমার মনে হয় আমি আরো অনেক ভালো কাজ করতে পারতাম, কিন্তু হয়তো চাকে। আসলে কি জানিস মা, আমার মনের ভেতরে না একটা জিনিস না খুব খচখচ করে। 25 বছর ধরে এই জগতে কাজ করছি, অথচ আমার প্রিয় গল্পটা নিয়ে আজ অব্দি ছবি করতে পারলাম না। কি করবে বলো, সবই তো তোমার কপাল। তবে অন্ধকারের মধ্যেও জানিস একটা আশার আলো দেখতে পাচ্ছি। এক প্রমোটার ভদ্রলোককে গল্পটা মেল করেছেন। উনি গল্পটা পুরোটা পড়েছেন এবং ওনার ভালো লেগেছে। উনি একটা ফিল্ম করতে চান। আজই ওনার বাড়িতে ডেকে পাঠিয়েছেন। দেখা যাক আমার কপালে শিখে ছেড়ে কিনা। দেখো যদি উনি ছবিটা তৈরি করে। চলো। আমার কি অবস্থা জানিস, আমার হয়েছে সেই আশায় বাঁচে চাষার দশা। আমি হচ্ছে সেই চাষার মতন আশা করে বেঁচে আছি। ছাড়ো সব কথা, ছাড়ো তো, চলো খাবে, চলো। চ চ চ চ খেয়ে নিয়ে তারপর ওনার বাড়ি যেতে হবে। চ চ চ চ। আসবো? হ্যাঁ আসুন প্লিজ, বসুন। চা চলবে তো? না ধন্যবাদ। হার্ড ড্রিঙ্কস? না, ওটাও আমার চলে না। আপনি তো বসে দেখছি সাত্ত্বিক পুরুষ। যাকে গল্পটা তো আপনার পছন্দ হয়েছে। হ্যাঁ পছন্দ হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় চেঞ্জ করতে হবে। হ্যাঁ, শুটিং চলাকালীন প্রয়োজন মতো কিছু পাল্টাতে তো পারি। আফটার অল কনসেপ্টটা তো যথেষ্ট বলিষ্ঠ। দেখুন আজকালকার দর্শকরা যথেষ্ট অ্যাডভান্স। তারা একটা ছবিতে অনেক কিছু ডিম্যান্ড করে। এই ডিম্যান্ড অনুযায়ী আমি যদি সাপ্লাই না দিতে পারি তাহলে ছবি কিন্তু চলবে না। তবে দর্শকের চাহিদা বোঝা কিন্তু একেবারেই দুঃসাধ্য। দেখুন আমি তো প্রডিউসার, দেন বিইং এ প্রডিউসার আমি এটা অবশ্যই চাইব যে টাকাটা আমি ইনভেস্ট করছি সেটা উইথ প্রফিট রিটার্ন আসুক। সে তো 100 বার। ঠিক আছে, আপনি বাজেটটা নিয়ে কথা বলে নিন যাতে আমরা কাজটা তাড়াতাড়ি শুরু করতে পারি। তবে একটা কথা, নায়িকা কিন্তু আমি সিলেক্ট করব। সে ঠিক আছে, কিন্তু বাজেটের ক্ষেত্রে আমার কিছু কথা বলার ছিল। সেটা হচ্ছে যে আপনি আসলে কি জানো বাবা, আমার অনেক দিনের একটা স্বপ্ন বাস্তব রূপ পেতে চলেছে, যার জন্য আমি আমি এই কাজটা একটা অন্য রকমভাবে তৈরি করার কথা ভাবছি। জানি না কি হবে। না, আপনাকে বেশ এক্সাইটেড দেখাচ্ছে। আসলে 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 কাজটা নিয়ে তো অনেক দিন ধরে লড়াই করছি। জানি না কতটা কি করতে পারবো। তবে আমার বিশ্বাস কি জানো, মানুষ আজকে যে সিনেমা দেখে
এই দেখার মধ্যে টেস্টটা পাল্টে গেছে। আগে যেমন ছিল তোমার সাহিত্য নির্ভর ছবি, মাঝে এলো অন্য ধরনের একটা ছবি, আবার আজকের এই মডার্ন যুগে মানুষ ছবি দেখছে অনেক যুক্তি দিয়ে। তো আমার মনে হয় এই যুক্তির জায়গায় দাঁড়িয়ে আমি যদি একটা কাজ করতে পারি, জানি না আমি কি করতে পারবো, জানি না। না, আপনি নিশ্চয়ই সফল হবেন। কি বলছো কি ভিকি? হ্যাঁ, আমি নিজে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই। হ্যাঁ, আমি কনফিডেন্ট, আমি পুরোপুরি কনফিডেন্ট যে আমি এখানে নিজেকে সেটেল করতে পারবো। কি তোমার বাবা মা? ওকে, ঠিক আছে, তাহলে তুমি তোমার বাবা মার সাথে স্টিক করো। আমি এই ফিল্ড থেকে সরে যেতে পারবো না। অলরাইট, ঠিক আছে। আমাকে আমাকে এখানে নিজেকে সাকসেসফুল করতেই হবে। সো অ্যাট লাস্ট কাকু ফিল্মটা আরম্ভ করেছেন? হ্যাঁ, বাবার অনেক দিনের স্বপ্ন পূরণ হচ্ছে। দেখলাম কাকু বেশ এক্সাইটেড। মা মারা যাবার পর বাবা খুব ভেঙে পড়েছিল জানো, সারাদিন একটা হতাশা কাজ করত। কিন্তু এ কদিন বাবাকে বেশ এক্সাইটেড দেখছি। আচ্ছা, তোমার কি 2G মোবাইল? হ্যাঁ, কেন? না, এমনি। না না, নিশ্চয়ই কোনো কারণ আছে, তুমি তো এমনি এমনি জিজ্ঞেস করো না। অ্যাকচুয়ালি আমাদের অফিসে একটা কুইজ কন্টেস্ট হয়েছিল, তো সেখানে আমি ফার্স্ট হয়েছি। তা ওরা আমাকে একটা দামি মোবাইল গিফট করেছে। তাই ভেবেছিলাম যে তোমার যদি ওটা দরকার পড়ে দেন আমি তোমাকে ওটা দিয়ে দিতাম। দরকার নেই আমার, আমি শুধু ফোন রিসিভ করি আর কল করি। ফেসবুক, টুইটার এসব কোনো কিছুর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। তুমি কবে মডার্ন হবে বলো তো? এরকম ঠাকুমার মতো আর কতদিন থাকবে? এই, ভালো হবে না বলে দিচ্ছি। আমি একটা কথা বলবো, হিরো হিসেবে জয়দেব ঠিক আছে, একটা তো বক্স চাই, কিন্তু হিরোইন আপনাকে নিউ ফেস নিতে হবে। নিউ ফেস? যেখানে হিরোইনকে বেশ করেই গল্প, সেখানে নিউ ফেস একটু বেশি রিস্ক হয়ে যাবে না? আরে দূর মশাই, যেটা বলছি সেটা শুনুন। নিউজ পেপারে অ্যাড দিন, অডিশন নিন, অনেকগুলোর মধ্যে থেকে একটা বেটার সিলেকশন করে নেব। কতটা অভিনয় জানে না জেনে নতুন কাউকে নেওয়াটা ঠিক হবে? মিস্টার অরুণাব, টাকা যখন আমি ইনভেস্ট করছি, দেন আমি যেটা বলবো সেটাই করতে হবে। আদারওয়াইজ আমাকে কিন্তু অন্য কিছু ভাবতে হবে। আপনি বাংলা আর ইংরেজি দুটো লিডিং নিউজ পেপারে অ্যাড দিন, ওখান থেকে অডিশন নিয়ে যে বেটার পারফর্ম করবে তাকেই সিলেক্ট করব। ঠিক আছে, আমি তাহলে এখন আসছি। আসুন। বাবা, আরে এখনো ঘুমোওনি? এদিকে কত বেলা হলো জানো? ঘুম ঘুম আসছে না মা। কেন, কি হয়েছে? ঘুম আসছে না কেন? শরীর খারাপ? আরে বাবা, শরীর খারাপ না, মন খারাপ। মিস্টার চ্যাটার্জি এগ্রিমেন্ট সাইনের পর একটার পর একটা শর্ত চাপাচ্ছে। এত শর্ত মেনে আমার পক্ষে সিনেমা করা সম্ভব না। কিন্তু একটু অ্যাডজাস্ট তোমাকেও তো করতে হবে। আর হ্যাঁ, হুট করে কোনো ডিসিশন নিও না কিন্তু। বুঝেছি। তবে কি জানিস, প্রযোজকের ইচ্ছে, খবরের কাগজে অ্যাড দিয়েছি, কাল কিছু নতুন ছেলে মেয়ে আসবে, তাদের মধ্যে থেকে বাছাই করে নায়িকা নিতে হবে। যত সব। হ্যাঁ,
বসো। থ্যাংক ইউ। নাম কি তোমার? আমার নাম মৌ দে। নিউজ পেপারে দেখলাম আপনি একটা অ্যাড দিয়েছেন, সেটা দেখেই এসেছি। এর আগে অভিনয় কোথাও করেছো? স্কুল কলেজে নাটক ফাটক করেছি। সিনেমা বা টিভিতে? না, তা লেখাপড়া কতদূর? আমি গ্র্যাজুয়েশন করেছি, হিস্ট্রিতে অনার্স। তা হঠাৎ আমাদের এই সিনেমা জগতের প্রতি আকর্ষণ? আসলে ছোটবেলা থেকেই না আমার সিনেমার প্রতি অদ্ভুত একটা টান আছে। তাছাড়া আপনি এটাকে আমার অ্যাম্বিশনও বলতে পারেন। ও, অভিনয়ের জ্ঞানগম্যি বলতে স্কুল কলেজে নাটক টাটক, তো পেপারে অ্যাড দেখে মনে হলো চলে যাই, তাই চলে এলে, তাই তো? হ্যাঁ। তোমার কি মনে হয় সিনেমা জগতে অভিনয় করাটা খুব সহজ? দেখুন, কোনো কিছুই তো সহজ নয়, তবে শিখিয়ে পড়ে নিলে আমি নিশ্চয়ই পারবো। এ বিষয়ে আমি কনফিডেন্ট। ও, বুঝলাম। তো বাড়িতে কে কে আছে তোমার? আমার বাড়িতে বাবা আছে। ওনার পারমিশন আছে? হ্যাঁ, ওনার পারমিশন আছে। আর তাছাড়া এ বিষয়ে আমারও তো একটা মতামতের ভ্যালু আছে। তা অবশ্য ঠিক। ঠিক আছে, তুমি তাহলে আগামী শুক্রবার অ্যাপোলো স্টুডিওতে চলে এসো। ওখানে তোমার একটা স্ক্রিন টেস্ট হবে। তারপর যদি তুমি সিলেক্ট হও, তাহলে তোমাকে আমরা আমাদের ছবির হিরোইন ক্যারেক্টারের জন্য সিলেক্ট করব। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তুমি তাহলে এখন এসো। থ্যাংক ইউ স্যার। কি রে, আজও ফিরতে রাত হবে? হ্যাঁ, একটু তাড়াতাড়ি ফিরতে পারিস না? এই এত বড় বাড়িতে আমার একা একা যে সময় কাটতে চায় না মা। কি করব বলো? অফিসে কাজের চাপ, তার উপরে ছোট পিসিকে দেখে আসা, সব মিলিয়ে আমারও কি ভালো লাগে বাবা, কিন্তু মানিয়ে নিতে হয়। তা তুমিও একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো না বাবা। জন্ম থেকে একান্নবর্তী পরিবারে মানুষ, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনে বাড়ি একেবারে জমজমাট। আমি বুঝি। তারপর সময় যাতাকলে একান্নবর্তী পরিবার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। একদিন তোর মাও আমাকে ছেড়ে চলে গেল। এই বুড়ো বয়সে এসে একমাত্র অবলম্বন যে তুই মা, তোকে ছাড়া যে বাঁচতে মন চায় না। তোমার সমস্যাটা আমি বুঝি বাবা, কিন্তু আমি যদি সবকিছু ছেড়ে ছুড়ে বাড়িতে বসে থাকি, তাহলে সংসারটা চলবে কি করে? আর আর আমারও কি ইচ্ছে করে তোমাকে একা ফেলে এভাবে অফিসে বসে থাকতে? ইচ্ছে করে না বাবা। যাকগে, চলি, অনেক দেরি হয়ে গেল। আর হ্যাঁ, তুমি ঠিকঠাক থেকো আর সময় মতো আচ্ছা। খেয়ে নিও। সাবধানে যাস। হ্যাঁ। দুগ্গা দুগ্গা। ভেসে যাক মন আজকে অজানা অনন্তে, মেঘেরও পারি কোনো এক রূপ কথার বসন্তে, উদাসী হাওয়া স্পর্শে যে আমার মনের দিগন্তে প্রেমেরই জোয়ার। সেদিনের সেই সোনালি বিকেল বেলায় রাতের আকাশে তারারে মেলায় তোমার আমার ভালোবাসার কথা লেখা আছে, ছিল থাকবে চিরদিনই সেটা। তুই একটা সিনেমায় সুযোগ পেয়েছিলিস না? কবে মুক্তি পাচ্ছে? আমাকে নিয়ে যাবি? দাঁড়াও, সবে তো শুটিং শুরু হলো। আগে কাজটা সম্পূর্ণ হোক, রিলিজ হোক, তারপর না আমি নিজে তোমায় নিয়ে যাব।
বাবা, তুমি এখনো শোওনি? ঘুম আসছে না মা। একটা দুশ্চিন্তা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। হ্যাঁ রে তিথি, সৌম্য আজকাল আসে না কেন রে আমাদের বাড়ি? জানি না। জানিস না, না আমাকে বলতে চাস না? তুই কি মনে করিস আমি কিছু বুঝি না? নিশ্চয়ই ওর সঙ্গে তোর কিছু হয়েছে, তাই ও আমাদের বাড়ি আসে না। তুমি ভুল বুঝছো বাবা। দেখো, ও হয়তো কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছে, তাই হয়তো সময় পাচ্ছে না। ফ্রি হলে ঠিকই আসবে। আরে তুই আমার বাবা না আমি তোর বাবা? নিশ্চয়ই সৌম্যর সঙ্গে তোর কিছু একটা হয়েছে। কি হয়েছে আমায় বল মা। ও আমায় বিয়ে করতে চায় বাবা। আরে এ তো অতি উত্তম কথা, এতে অসুবিধে কোথায়? অসুবিধে আছে বাবা, তা তুমি বুঝবে না। ও তা ঠিক, আমি বুঝি যে তোর আর সৌম্যর মাঝে আমি দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছি। এই দেওয়াল ভেঙে না পড়লে তোদের শান্তি নেই। তবে আমি বলি কি, তোরা বিয়ে কর। আমি তোর কটা দিন আমার দেখতে দেখতে কেটে যাবে। তা হয় না বাবা, তা কিছুতেই হয় না। কেন কেন হয় না কেন? তুই নিজেকে কি মনে করিস তিথি, যে তুই যা মনে করবি তাই হবে আর আমার কথার কোনো মূল্য থাকবে না? একবার 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 সৌম্যর কথাটা ভাবতো, সৌম্যর কথাটা ভাব। তোকে তোকে কত ভালোবাসে ছেলেটা। তুই যদি ওকে বিয়ে করতে রাজি না হোস, তাহলে কিন্তু আমি আত্মহত্যা করতে বাধ্য হব। ক্যান্সার? কি বলছেন কি রজতদা? না, আমার মাথায় তো কিছু ঢুকছে না। না রজতদা, আগে কখনো দিদি এরকম কোনো সমস্যায় পড়েনি। বাবার শরীর অসুস্থ, বাবার পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব নয়। আপনি প্লিজ বাবাকে কিচ্ছু বলবেন না। হতে পারে, কিন্তু এ ব্যাপারে তো আমরাও সমানভাবে জড়িত। দিদি অসুস্থ, দিদিকে প্লিজ এগুলো বলে আর উত্তেজিত করবেন না। হ্যালো হ্যালো রজতদা, ফোনটা কেটে দিল। অসভ্য কোথাকার। কিভাবে বলবো দিদিকে এই কথাগুলো? বাবাই বা শুনলে কিভাবে মেনে নেবে? বাবা চান আমি তোমাকে। কাকু চান যে তুমি আমাকে বিয়ে করো, কি তাই তো? আচ্ছা, তুমি কেন বুঝতে চাইছো না বলো তো সৌম্য? তোমাকে এই মুহূর্তে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। আচ্ছা, তুমি না হয় সকাল বিকেল কাকুকে গিয়ে দেখে আসবে। সকাল বিকেল দেখে আসা আর সব সময় কাছে থাকা এক জিনিস নয় সৌম্য। আচ্ছা, তুমি অফিস সামলে এখন কাকুকে কতটা সময় দিতে পারো? জানি, কিন্তু তবুও তো আমরা একসাথেই থাকি। কাউকে বিয়ে করে তো আর পালিয়ে যায়নি। আর যতদিন বাবা বেঁচে আছে ততদিন আমার দায়িত্ব আমাকে পালন করতে হবে। ঠিক আছে, তবে আমিও কিন্তু ছাড়ার পাত্র নই। তুরে বুড়ো হয়ে গেলেও আমি কিন্তু তোমাকেই বিয়ে করব। মৌ 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 আমায় সবটা বল মৌ। প্লিজ দিদি, তুই আর বেশি কথা বলিস না তো। আমাকে কিচ্ছু লুকোস না রে, আমি সব জানি আমার কি হয়েছে। হ্যাঁ রে, রজত আসেনি? না, ওর কথা বলতে না আমার ঘেন্না করে। কেন কেন কি হয়েছে? কি হয়নি তাই জিজ্ঞেস কর। আচ্ছা, এসব কথা থাক না মৌ। কেন কেন থাকবে কেন বাবা? একদিন না একদিন তো ওকে এ সমস্ত জানতেই হবে। আমি রজতকে একটা ফোন করব, আমাকে ফোনটা দে। নে। না, এভাবে সম্মান বিকিয়ে আমার পক্ষে কাজ করা সম্ভব না। কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। রাতের পর রাত জেগে দিনের পর দিন পরিশ্রম করে কত স্বপ্ন, কত কল্পনা সব ভেঙে খান খান হয়ে গেল। আমি কি এভাবেই
সিনেমা তৈরি করতে চেয়েছিলাম না, এভাবে প্রতি পদে কম্প্রোমাইজ করে আমার পক্ষে কাজ করা সম্ভব না, কিছুতেই না। ভেসে যাক মন আজকে অজানা অনন্তে, মেঘেরও পারি কোনো এক রূপ কথার বসন্তে, উদাসী হাওয়া স্পর্শে যে আমার মনের দিগন্তে প্রেমেরই জোয়া, সেদিনের সেই সোনালি বিকেল বেলায় রাতের আকাশে তারারে মেলায় তোমার আমার ভালোবাসার কথা লেখা আছে, ছিল থাকবে চিরদিনই সেটা। প্রথম দেখার প্রেমানুরাগে অস্থির মঞ্চে তোমায় খোঁজে, নির্জন দুপুরে একা একা শয়ন চেয়ারে অপেক্ষা, চলো চলে যাই মন চাই যেদিকে, বাঁধন পেরিয়ে দিশাহারা, নতুন আলোর খোঁজে ছুটে যা, নতুন বসন্তের প্রথম হাওয়া, গায়ে লেগে যেন মনটা জমা। ফোনটা ধরছে না কেন? কি রে, তুই আজও বেরোবি? হ্যাঁ, এত দৌড়াদৌড়ি করে তো কোনো সুরাহা হচ্ছে না মৌ। তাই বলে কি ঘরে হাত পা গুটিয়ে বসে থাকবো নাকি? এখন এসব ছেড়ে দিয়ে একটা চাকরির চেষ্টা তো করলে পারিস। চাকরি কি হাতের মোয়া যে চাইলাম আর পেয়ে গেলাম? তুই জানিস মার্কেটে কত কম্পিটিশন। হঠাৎ করে তুই কত বড় হয়ে গেলি রে মৌ। পরিস্থিতি মানুষকে মানিয়ে নিতে সাহায্য করে রে, তাই আমিও। আমার জন্য তোকে মানে মানে তোর জীবনটাও আমি একেবারে। দেখ দিদি, তুই অকারণে এত সেন্টিমেন্টাল কেন হচ্ছিস বলতো? এতে তোর কি দোষ? যাকে ছাড়। শোন, বাবাকে ঠিক মতো ওষুধ দিয়ে দিবি, আর যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই পদ্মপিসিকে খবর দিবি, ঠিক আছে? আমি যাচ্ছি, জলদি ফিরে আসবো। সিনেমা জগৎটা একদম ভালো নয় রে মৌ, আমার খুব ভয় করে। তুই যদি ব্যর্থ হোস? কখনো নয়, কখনো এটা হতে পারে না। যে কোনোভাবেই আমাকে নিজেকে মিডিয়াতে এস্টাবলিশ করতেই হবে, বাই হুক অর বাই ক্রুক। আরে কি ব্যাপার, ফোনটা রিসিভ করছো না কেন? কাল থেকে আজ অবধি 14 বার কল করেছি তোমাকে। কি হয়েছে কি তোমার? আরে বোবা নাকি, কিছু বলবে তো? আমি কি জিজ্ঞাসা করছি সেই প্রশ্নের উত্তরটা তো দাও। তোমাকে তো আমি সেদিনেই সব কথা বলে দিয়েছি, বারবার আমাকে ফোন করে এভাবে কেন ডিস্টার্ব করছো? কারণ একটাই, তুমি যেটা বলছো সেটা বাস্তব নয়। দেখো তিথি, আমি গত 5 বছর ধরে তোমাকে ভালোবাসি, আর এখন তুমি বলছো তোমার পক্ষে আমাকে বিয়ে করা সম্ভব নয়। বাট হোয়াটস দ্য রিজন বিহাইন্ড ইট? দেখো, এই মুহূর্তে আমার সব কথা তোমাকে বলা সম্ভব নয়, আর তুমি প্লিজ আমাকে আর ডিস্টার্ব করো না। আরে ইয়ার, আমার কথাটা তো একবার ভাবো। তুমি এখন এইভাবে রিফিউজ করলে আমি তো কাউকে প্রপোজই করতে পারবো না। সেই মানসিকতাও তো আমার আর নেই। দেখো, আমার অনেক কাজ আছে, আর বাবাকে খেতেও দিতে হবে। আরে সে তো, আমার মাও বাড়িতে একা থাকে, তাই জন্যই তো ওরা চাইছে যে আমাদের বিয়েটা তাড়াতাড়ি হোক, যাতে 2 বুড়ো বুড়ি শান্তি পা। উফ, দিদি দিদি প্লিজ শোনো, দিদি ফোনটা কেটো না। দিদি শিট।
দেখুন, নায়িকার অ্যাক্টিং আমার একদম ভালো লাগছে না। আপনি ওকে বাদ দিয়ে অন্য কাউকে নিন। কিন্তু ছবিটা তো 50% কমপ্লিট। তাতে কি হয়েছে? ওকে দিয়ে আর চলবে না। তাহলে তো নতুন কাউকে নিলে আবার পুরোটা রিশুট করতে হোয়াট ইজ হবে। ম্যাটার? আপনার কি? পয়সা তো আমার যাবে। নতুন কাউকে পাবো কি করে? কেন? আপনার মেয়েকে নিন, ওকে তো যথেষ্ট সুন্দর দেখতে। কি বলছেন কি মিস্টার চ্যাটার্জি? আমি ঠিকই বলছি। আমি কালকেই ওকে আউটিংয়ে নিয়ে যাব। আপনি ওকে রেডি করুন, আমার ছবি দাঁড়িয়ে যাবে। কি বললেন? আমাকে বাদ দিয়ে দেবেন? আচ্ছা, 10 দিন আমি আপনাদের সাথে শুটিংয়ে রইলাম, তখন আমার অ্যাক্টিং আপনাদের খুব ভালো লাগলো। এখন হঠাৎ আমার অ্যাক্টিংটা খুব খারাপ হয়ে গেল, তাই না? হ্যাঁ, আমি বুঝতে পারছি। আপনাকে বোঝাতে হবে না, আমি পুরো পরিষ্কার বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন। আপনাদের এখন আমাকে প্রয়োজন নেই, ভালো লাগছে না, তাই তো? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ইটস ওকে। যত সব বুজরুকের দল। কিরে, এত চিৎকার করছিস কেন? ও কিছু না। কিছু নাই বললে হবে? তাহলে এত উত্তেজিত হওয়ার কারণটা কি? ও কিছু নয় দিদি, তুই বুঝবি না। ও, আমি অসুস্থ তো এখন, তাই তোদের সংসারে আমার কোনো মূল্য নেই। তুই সব কথা এরকম উল্টো মানে কেন করিস বলতো দিদি? বুঝেছি, তোকে আর কিছু বোঝাতে হবে না। আপনার কি মনে হয় এই ইন্ডাস্ট্রি সম্পর্কে আমি কিছু না জেনে এখানে এসেছি? এখানে কাজ করতে গেলে যে প্রোডিউসার ডিরেক্টরকে প্লেস করতে হবে সেটা আমি জানি। আপনি ভীষণ ব্যাকডেটেড। বাজেটটা নিয়ে তাড়াতাড়ি কথাটা বলে নিন, কাজটা যাতে তাড়াতাড়ি শুরু করা যায়। আর হ্যাঁ, একটা কথা, হিরোইন কিন্তু আমি সিলেক্ট করব। মিস্টার চ্যাটার্জি এগ্রিমেন্ট সাইনের পর একটার পর একটা শর্ত চাপাচ্ছে। এত শর্ত মেনে আমার পক্ষে সিনেমা করা সম্ভব না। কিন্তু একটু অ্যাডজাস্ট তোমাকেও তো করতে হবে। দেখুন, নায়িকার অ্যাক্টিং কিন্তু আমার একদম ভালো লাগছে না। আপনি ওকে বাদ দিয়ে অন্য কাউকে নিন। আপনি কি মনে করেন নিজেকে যা ইচ্ছে তাই করবেন? আমাকে দিয়ে 10 দিন কাজ করালেন, তারপর হুট করে বাদ দিয়ে দিলেন। আমার সেন্টিমেন্টের কোনো মূল্য নেই না আপনার কাছে? হুট করে কোনো ডিসিশন নিও না কিন্তু। আমি আপনাকে বলছি, আপনার এই ফিল্ম কোনো দিনও রিলিজ করবে না। কাজটা আমি একদম ঠিক করিনি। জানো, বাবার উপর দিয়ে একটা বড় ঝড় বয়ে গেল। বুঝতে পারছি কাকুর মনের অবস্থা। জানি না বাবার স্বপ্ন বাস্তব রূপ পাবে কিনা। বাজে বকো না তো। ছবিটা না হলে কাকুর মনে একটা বড় ধাক্কা লাগবে। আফটার অল ওটা ওনার ড্রিম প্রজেক্ট। সবই তো বুঝি, তবুও যাকে ছাড়ো ওসব কথা। কাকিমা কেমন আছেন? ওই একই রকম। কেন ঠিকঠাক করে ডাক্তার দেখাচ্ছ না? ধর ছাড়ো তো ডাক্তারের কথা। ডাক্তার যেটা বারণ করবে মা সেটাই বেশি করে করে। শোনেই না আমার কথা। এখন আবার বিয়ের দোহাই দিয়ে বাড়ির কাজের লোকদেরও ঝাড়িয়ে দিয়েছে। আর সত্যি ভালো লাগে না। সত্যি কাকিমার জন্য খুব খারাপ লাগে। তুমি অফিস চলে গেলে তো উনি বাড়িতে একাই থাকেন। আমার হয়েছে জাঁতা কলের মতো অবস্থা, না এদিকে যাব না ওদিকে যাব। কিন্তু কেন?
ওই আমার বাড়িতে বাবা আর তোমার বাড়িতে মা, দুজনেরই হয়েছে একই অবস্থা। চলো যাওয়া যাক। চলো। এই জীবনে আমার স্বপ্ন বাস্তব রূপ পেল না, কিন্তু আমার যদি কিছু হয়, আমার মেয়েটার কি হবে? ওকে কে দেখবে? কি ব্যাপার, হাসছো কেন? হ্যাঁ, কি হয়েছে? বলছি তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে যে? শরীরটা ঠিক ভালো নেই বুঝলে, মাথাটা কেমন ঘুরছে, মনে হয় বদহজম হয়ে গেছে জানো। সে কি গো, তোমার তোমার কি হলো? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। তুমি আসছো কোত্থেকে? দেখতেই তো পাচ্ছ আমি জল তুলতে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। তা আস্তে আস্তে দেরি হলো, আর তাছাড়া হাসির কারণটাই বা কি? বলবো? মহা মুশকিলে পড়া গেল। এগুলোও বিপদ, পেছলেও বিপদ, বলো। বলেই ফেলি তাহলে। আরে মশাই, তুমি বাবা হতে চলেছো। সত্যি? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। শোনো, যদি ছেলে হয় তাহলে নাম রাখবো উত্তম। আরে শুধু ছেলেই হবে কেন? মেয়েও তো হতে পারে। তোমার কি ইচ্ছে? আমার কোনো ইচ্ছে অনিচ্ছে নেই গো। তোমার যা মনে হয় আমারও তাই মনে হয়। বুঝলে জয়া, এবার আমাদের ভাগ্যের চাকাটা ঘুরতে আরম্ভ করবে। দিন যত এগিয়ে আসছে, মনের ভেতরে ধুকপুকানিটা বেড়েই যাচ্ছে। শোনো, ডাক্তারবাবু কি বললেন গো? আরে বাবা, ডাক্তারবাবুর কথাই তো চিন্তাটা বেড়ে গেল। এরা যে পয়সা খরচ করে কেন ডাক্তারি পড়ে ভগবানই জানে। আরে বাবা, ডাক্তারি পড়ে যদি মানুষের জ্বালাই না জুড়তে পারলি, তাহলে পড়ে কি লাভ? তুমি ধানাই পানাইটা ছেড়ে আসল কথাটা বলো না। ডাক্তারবাবু কি বললেন? ডাক্তারবাবু বলেছেন যে পেটের বাচ্চাটা নাকি বেশি নড়াচড়া করছে না। কি যে বলে না, ওই সিজার নাকি, ওটা নাকি করতে হবে। সে কি? তাহলে তো অপারেশন। সে তো অনেক টাকার ধাক্কা। হ্যাঁ, সেটাই তো ভাবছি। অতগুলো টাকা কার কাছ থেকে চাইবো? কার কাছে হাত পাতবে? তুমি বাবুর কাছে এত বেগার খাটো, আর বিপদে পড়ে কটা টাকা চাইলে দেবে না? ওকে তুমি চেনো না জয়া। 7টা শকুন মরলে ওই রকম একটা লোক জন্মায়। তাহলে তুমি কি করবে? শোনো, এই নিয়ে তুমি একদম চিন্তা ভাবনা করো না। তুমি আনন্দে থাকো, ফুর্তিতে থাকো। ও ভাবনা আমাকেই ভাবতে দাও। তুমি আর কত করবে বলো তো? বাড়িতে একটা আইবুড়ো বোন রয়েছে, তার বিয়ে দেবার ব্যাপার, সবকিছু নিয়ে তো তোমাকেই ভাবতে হচ্ছে না? জয়া, এই কথাটা মুখেও এনো না।
পরি শুধু আমার বোনই নয়, আমার মেয়েও বটে। আরে মাধব যে, কি ব্যাপার, কি মনে করে বাবা? আগে বাবু, একটা বিপদে পড়ে এখানে আসতে বাধ্য হলাম। বিপদ? তোর আবার কিসের বিপদ রে? আগে ওই ধান রুইতে টাকা লাগবে। টাকা চাই তো টাকা চাই বললেই তো আর পাবি না। টাকা পেতে গেলে তোকে কিছু দিতে হবে, মানে তুই কিছু আমায় দিবি, তার বদলে আমি তোকে কিছু দেব। বলুন বাবু, কি দিতে হবে? ওই যে তোর জমিটা আমায় দিয়ে দে। না মানে মানে আমার কাছে বন্ধক রাখ, তার বদলে আমি তোকে টাকা দিচ্ছি। জমি? তাহলে তাহলে একটা কাজ কর, জমি, তোর কাছে গয়নাগাটি কিছু আছে? থাকলে গয়নাগাটি দে, তার বদলে তোকে আমি টাকা পয়সা দিতে পারি। আগে বাবু, হ্যাঁ, সে কয়েকটা গয়না আছে বটে। নিয়ে আয় দেখি। কতটা আছে হিসেব নিকেশ করে তোকে নয় কিছু দেবো টাকা। ঠিক আছে, আয়। গয়না? হ্যাঁ। কিরে, খালি হাতে ফিরে এলি? হানিফ টাকা দেয় না কেন? হানিফের এত বড় সাহস, খালি হাতে ফিরে এলি? আজ অবধি তোকে যতগুলো কাজে পাঠিয়েছি, একটা কাজও তুই ঠিকঠাক করতে পারিসনি। প্রত্যেকটা কাজেই তুই ব্যর্থ হয়ে ফিরে এসেছিস। হানিফ তোকে না বললো আর তুই লেংটি উদুরের মতো লাশ তুলে পালালি। কি করব, হানিফের বউটা যে দা নিয়ে তেড়ে এলো। হ্যাঁ, হানিফের বউ দাঁড়িয়ে তেড়ে এলো? হতভাগা, খাইয়ে পড়িয়ে তোকে মানুষ করছি, আর হানিফের বউ দাঁড়িয়ে তেড়ে এলো বলে লেংটুদের মতো লাশ তুলে পালাবি? হ্যাঁ, তাহলে তোকে পয়সা দিয়ে আমার পুষা লাভ কি? আজ অব্দি কোন কাজটা করিনি বলুন তো আপনার? ওরে শালা, দেখো শালা, হানিফের বউয়ের কাছে লাশ তুলে পালালি আর আমার কাছে এসে তরপাচ্ছিস। আরে হানিফের বউটারে দেখতে কেমন রে বাবু? ডাসা আমরা। ডাসা আমরা? তাহলে তো হানিফের বউটাকে নিয়ে আবার একটু ভাবনা চিন্তা করতে হবে। তুমি পারে নাইয়া দিন বন্ধুরে, আমার দিন কি এমনি যাবে বইয়া, থাকতে পার ঘাটেতে তুমি পারে নাইয়া দিন বন্ধুরে, আমার দিন কি এমনি যাবে বইয়া। ও বন্ধুরে, কত জনা নিলে তুমি উজানেতে বাইয়া, আমি ভাটি বেলায় পার ঘাটেতে কান্দি গো দাঁড়াইয়া, দিন বন্ধুরে, আমার দিন কি এমনি যাবে বইয়া। সৎভাবে লড়াই করছি, তবু আমার ভাগ্য যেন আমাকে সাথ দিচ্ছে না। জীবনটা কি কষ্টের মধ্যেই কাটবে? এ জীবন কি ভালো কিছুর মুখ দেখবে না? ছেলেটা বড় হচ্ছে,
ওকে একটা ভালো স্কুলে দেব, সে সামর্থ্য নেই। কত আশা ছিল, পরীর ধুমধাম করে বিয়ে দেব। জানি না কতটা কি করতে পারবো। ঈশ্বর আমার দিকে কি মুখ তুলে চাইবেন না? মেয়েটা কে রে? মেয়েটা বাবু মাধবের বোন। হ্যাঁ, হ্যাঁ রে, মাধবের বোনকে তো বেশ দেখতে হয়েছে। একদিন নজরে পড়েনি কেন? এবার তো মাধবকে নিয়ে একটু ভাবনা চিন্তা করতে হবে। সারাদিন টোটো করে ঘুরে বেড়ালে চলবে? বৌদির সঙ্গে একটু কাজকর্ম করতে পারিস নাকি? কোন কাজটা করবো বলো তো? বৌদি আমাকে দিয়ে কোন কাজটা করায়? কেন? রান্না করবি, বাসন মাজবি। বৌদি তো বলি ওসব কাজ করতে হবে না। তাই? বাবা, তাহলে তো খুব বিপদে পড়ে যাবি রে। ধর, শ্বশুরবাড়ি গিয়ে তোর শাশুড়ি তোকে জিজ্ঞাসা করলো, বলো তো মা, শুক্তো কি করে রাঁধতে হয়? তুই বলবি, না জানি না তো। তারপর ধর, তোকে হয়তো জিজ্ঞাসা করলো যে, বলো তো মা, যে ওই কুমড়োর ছক্কা রান্না করতে গেলে কি কি লাগে? তুই বলতে পারবি না। সাংঘাতিক বিপদ হবে, বুঝতে পারছিস? দাদা, আমি বিয়েই করব না। পাগলি কোথাকার। বড় হচ্ছিস, বিয়ে তো করতেই হবে। শোন, আমি ওই চণ্ডীবাবুর ছেলেকে দেখে এসছি, খুব পছন্দ হয়েছে। তোরও খুব পছন্দ হবে, আর ওদেরও তোকে ভীষণ পছন্দ হয়েছে। সামনের বৈশাখে চারা ত্যাগ করবো, ব্যাস, তাহলে নিশ্চিন্ত। ওরা নিশ্চয়ই অনেক টাকা চেয়েছে। ওসব চিন্তা তোকে একদম করতে হবে না, ওই দায়িত্বটা আমার। তুই জানিস তোকে ঘিরে আমার কত আশা, কত স্বপ্ন দেখি আমি তোকে নিয়ে। হাহ, যাই একবার বাবুর সঙ্গে কথা বলে দেখি কোনো সুরাহা করা যায় কিনা। চল। বাবু, থানায় নাকি নতুন দারোগা বাবু এসেছে, খুব কড়া। তাই নাকি? নতুন দারোগা এসেছে, সে খুব কড়া? তাহলে তো তার সাথে একটু সাক্ষাৎ করতে হয়, দেখতে হয় কতটা কড়া। তুই আজকেই তার সাথে যোগাযোগ কর, গিয়ে ফিটিং কর, যাতে আমরা একটা মিটিং করতে পারি। ঠিক আছে, আজই যাব। আর শোন, প্রথমেই আমার ব্যাপারে বেশ বেশ বাড়িয়ে বাড়িয়ে বলবি, যাতে একটা বেশ একটা ওর মধ্যে একটা ভয়ের সঞ্চার হয়, বুঝলি না? তারপর তো আমি যাব, গিয়ে কথাবার্তা বলবো, আমাকে দেখলে বুঝতে পারবে আমি কি মাল। আর আর একটা কথা, টাকা পয়সা যদি কিছু চায়, এদিক ওদিক করে একটা রফার ব্যবস্থা করবি। আমরা যেসব 2 নম্বরই কাজ কারবার করি, সেগুলো যাতে ঠিকঠাক আর কি ইয়ে করে দেয়। সেদিকে আপনি চিন্তা করবেন না, সে আমি ঠিক বলবো। বাবু, ওই হানিফের বউটা সম্বন্ধে কি বলবেন বলছিলেন না? বুঝলি, হরি বলছিল হানিফের বউটা নাকি বেশ মতন দেখতে আর কি। তা একটু ওকে টাকার লোভ দেখা না, যাতে মুরগি ফিটিং হয়। ঠিক আছে বাবু, একটু কথা বলার ছিল। তোর আবার কথা কি বল? মানে কিছু টাকার দরকার ছিল। শালা হারামি, হ্যাঁ? যেই একটা কাজের কথা বললাম অমনি শালা টাকার দরকার হয়ে পড়লো। দেব হানিফের বউটাকে ফিটিং কর, ঠিক টাকা দেব। হলে একটু ভালো হতো, সংসারে বড় প্রয়োজন। ঠিক আছে, দেব। তবে হানিফের বউটাকে যদি ম্যানেজ করতে না পারিস, তাহলে কিন্তু শালা হাগিয়ে টাকা বার করব। আপনি নিশ্চিন্ত থাকুন, হানিফের বউ ঠিক ফিটিং হয়ে যাবে।
দেখছো তো ছেলের শরীরটা খারাপ, যাও না একটু বাবুর বাড়ি যাও না, একটু টাকা পয়সা নিয়ে এসে ওষুধগুলো কিনে নাও ছেলের। বাবা খুব কষ্ট হচ্ছে? বড্ড বড্ড কষ্ট হচ্ছে বাবা। একটু সবুর কর, আমি ওষুধ নিয়ে আসছি। সব কটা ওষুধই কিন্তু আনতে হবে। সব ওষুধ? সে তো অনেক খরচা। তাতে কি, আগে তো ছেলের অসুখটা সারাতে হবে। কিন্তু ডাক্তারবাবু বললেন প্রায় 500-600 টাকার ধাক্কা। সেসব নিয়ে এখন তোমাকে ভাবতে হবে না। তুমি আগে যাও, গিয়ে আগে ছেলের ওষুধের ব্যবস্থাটা করে আনো। হ্যাঁ যাই। বাবু যদি টাকা না দেয় তাহলে ডাক্তারবাবু যা বললেন তাতে তো বেশ ভয়ের। কি যে করি মাথায় কিছু আসছে না। দেখি ঠাকুরের নাম নিয়ে বাবুর কাছে তো যাই। হ্যাঁ রে, হানিফের ঘরে কি ওকে মানায়? যেন গোবরে পদ্ম ফুল। যত টাকা লাগে লাগুক, বুঝলি নিতাই, হানিফের বউটাকে আমার চাই চাই। আমি তো কোনো চেষ্টার ত্রুটি করিনি। তার তো কোনো ফল পাচ্ছি না বাবা। তুই যে চেষ্টা করছিস তার তো কোনো ফল পাচ্ছি না। দেখ, চালাকি বেশি করিস না, বুঝলি? তোর ঠিকই কিন্তু আমার কাছে বাধা। কেমন সেই বুঝে কাজ কর। ছি বাবু, আমি হলাম কে? আপনার হুকুমের দাস। আপনি যেমনটি বলবেন আমি তেমনটি করব। তাই? কিন্তু শোনা যায় তুই নাকি আজকাল নন্দ সাহার সঙ্গে বেশি মেলামেশা করছিস। ডাহা মিথ্যে কথা। আসবো বাবু। এসেই তো বলেছিস। তা বল, কি বলবার আছে? আগে বাবু বলছিলাম যে একটু একান্তে। ও, একান্তে? নিতাই, মাধব আমার সঙ্গে কিছু একান্তে কথা বলবে। তুই এখন আয় তো বাবা। ঠিক আছে, হ্যাঁ আমি হ্যাঁ, আসছি। আর তোকে যেটা বললাম সেটা মাথায় রাখি, বুঝলি? হ্যাঁ। হায় হায় হায়। হ্যাঁ বল, কি বলবি? আগে বাবু বলছিলাম যে ছেলেটার খুব জ্বর। ডাক্তার দেখিয়েছি, অনেক টাকা লাগবে বলেছে। তা আমায় কি করতে হবে? আগে আপনি দয়া না করলে ছেলেটা মরে যাবে বাবু। আচ্ছা, আমি আর কত করব বলতো? আগে বাবু বিপদে আপদে পড়লে তো আপনার কাছেই আসি। আপনি না দেখলে। ভালো বলেছিস, যা হোক। তা কত টাকা লাগবে? আগে ওই হ্যাঁ 1000 টাকা হলেই হবে। 1000 টাকা? হ্যাঁ তোর কি মাথা খারাপ? শোধ দিবি কিভাবে? বাবু, আমি দিনরাত খেটে পরিশ্রম করে আপনার সমস্ত দেনা শোধ করে দেবো, বিশ্বাস করুন। তোদের কথার কি দাম আছে রে? এর আগে যে টাকা নিয়েছিলি একাধিকবার, তার একটাও এখন অব্দি শোধ করতে পারিসনি। তোদের ওপর বিশ্বাস করা যায়? হ্যাঁ বলতো। বাবু, এবারে না আমার ভালো ফসল হয়েছে। হ্যাঁ, খুব ভালো ফসল হয়েছে। সেই ফসল বেচে আমি আপনার সমস্ত দেনা শোধ করে দেবো। আমি কথা দিচ্ছি বাবু। কি হয়েছে বলো তো? আচ্ছা জয়া, আমাদের দিন কি কোনোদিনও ফিরবে না? কেন বলো তো? এত চেষ্টা করছি, কিন্তু ভাগ্য তো আমার সঙ্গ দিচ্ছে না। আমাদের হয়তো এখনো সময় আসেনি। জানো জয়া, এবারে না অনেক ফসল হয়েছে। যদি ঠিক মতন দাম পাই, অনেক দেনা শোধ হয়ে যাবে। ছেলেটার জন্য তোমাকে অনেক ধার করতে হলো, তাই না? ওসব নিয়ে আমি ভাবি না। অসুখ বিসুখ তো লেগেই আছে, থাকবেও। আচ্ছা জয়া, একটা কথা বলবো? হ্যাঁ বলো না।
আমায় বিয়ে করে তুমি সুখী হওনি, তাই না? এসব আবার কি কথা বলছো তুমি? মাঝে মাঝে ভাবি অন্যায় করেছি। আমাদের মতন মানুষদের বিয়ে করা উচিত নয়। তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? কত স্বাদ ছিল তোমার জন্য একটা সোনার হার তৈরি করব, সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। আমার হারের কোনো দরকার নেই গো। আমার হার তো তুমি। জয়া, তুমি আমার পাশে থাকো, আমার আর কিচ্ছু চাই না গো। জয়া, বাবু, 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 বাবু গো, কি ব্যাপার? বামাল সমেত মাল ধরা পড়েছে। মানে? ওই চেকপোস্টে লরিতে আফিং ছিল, চালের লরিতে। চালের লরিতে আফিং ছিল? থানায় তো নতুন দারোগা আইছে না? হুম। হ্যাঁ হ্যাঁ দারোগা বাবু, সেসব ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, না না, সে আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই ব্যবস্থা করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, না সেটা তো কথা নয়। আপনাকে, হ্যাঁ শুনলাম আমার চালের লরিতে আফিম ছিল, রায়গঞ্জে চেকপোস্টে ধরা পড়েছে। তা ব্যাপারটা কি হলে ম্যানেজ হয়? না না, অত চিন্তার কিছু নেই, চিন্তার কিছু নেই, সব ব্যবস্থা হয়ে যাবে। 25 তাতে হয়? হয় না? লজ্জার কিছু নেই, লজ্জার কিছু নেই। ঠিক আছে, আমি 85 দেব। হ্যাঁ হ্যাঁ, আপনি আমার দিকটা একটু দেখবেন, আমি সেভাবেই ব্যবস্থা করব। হ্যাঁ, আরে না না, ঠিক আছে, একদিন গরিবের ঘরে একটু পদধূলি দিলে আমারও ভালো লাগবে। আরো অন্যান্য ব্যবস্থা আছে। আপনার আপনার লাভই হবে দারোগা বাবু, ক্ষতি কিছু হবে না আমার সঙ্গে সম্পর্ক স্থাপন করলে, বুঝলেন কি না? মাধব, তোর জমিতে তো এবার ফসল ভালোই হয়েছে রে। সবই আপনার আশীর্বাদে। আমার আশীর্বাদ কেন রে বাবা, তোর নিজের প্রচেষ্টায় বল। না না, এবারে ফসল বেচে আপনার সমস্ত দেনা আমি শোধ করে দেবো। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তা করিস খুনি। হ্যাঁ, আমি এখন চলি, বুঝলি? এই বজ্জাত তো আবার কোনো মতলব পারছি না তো, কে জানে। হ্যাঁ রে, মাধব যা বলল তাতে তো বেশ চিন্তার বিষয়। ওর জমিতে এবার ফসল ভালোই হয়েছে, বলল ফসল বেচে
আমার সমস্ত দেনা এবারে চুকিয়ে দেবে। ও যদি দেনা চুকিয়ে দেয় তাহলে তো আমার আমও যাবে, চটও যাবে। একটা ব্যবস্থা তো কিছু করতে হবে। কিছু একটা ভাবুন। হুম, আমি একটা কথা বলবো। ওই যে ধানের জমিতে ধান গাছগুলো দাঁড়িয়ে আছে, ওটাকে নিয়ে কিছু ভাবুন। হুম, মন্দ বলিসনি। একটু বুদ্ধি খাটাতে হবে যাতে শালাকে একেবারে ঝাড়ে বংশে নির্বংশ করা যায়। কি বুদ্ধি লাগাই বল দিদি? হ্যাঁ, আচ্ছা, একটা কাজ করলে হয় না? ওর ধানি জমিটা নির্মূল করে দিয়ে কি গো, কোথায় চললে? মন্দিরে? দেখতেই তো পাচ্ছেন। সাবধানে যেও, পথে কুকুর বেড়াল রয়েছে, ক্ষতি হতে পারে। সেটা আপনাকে ভাবতে হবে না। তাহলে চলবে কেন? আগামী দিনে তোমার দেখভাল তো আমাকেই করতে হবে গো। এতকাল কি পচা কাদা খেয়েছি, আহা, দেখে যেন চোখ একবারে জুড়িয়ে যায়। এতদিন যে নজরে কেন পড়েনি কে জানে। সত্যি চোখে যেন ঠুলি পড়েছে। আমাদের আমাদের এত বড় সর্বনাশ কি করলো বলো তো? এখন আমাদের কি হবে? হ্যাঁ গো, আমি তো কিছুই ভাবতে পারছি না। বাবাকে বলেছিলাম সমস্ত ধার দেনা শোধ করে দেব, সব আশা শেষ হয়ে গেল। ভগবান যে আমাদের দিকে একবারও ফিরে তাকাবে না। সমস্ত ফসল কেটে নিয়ে চলে গেল। আচ্ছা, বলতে পারো কার কাজ হতে পারে? তুমি কি কাউকে সন্দেহ করছো? ঘোষবাবু হতে পারে, কিন্তু কোনো প্রমাণ তো নেই যে প্রতিবাদ করব। জয়া, আমি কিছু ভাবতে পারছি না, বিশ্বাস করো, কিছু ভাবতে পারছি না। মাধব, আ? কেমন আছিস? আর আছি বাবু। হ্যাঁ রে, তোর তো দেনা শোধ করার সময় পেরিয়ে এলো। কি ভাবছিস? বাবু, আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে। আমি কিছু ভাবতে পারছি না। আমার যদি আরেকটু সময়। তা বললে তো চলবে না বাবা। যখন তুই আমার থেকে টাকা নিয়েছিলি তখন তো এসব কথা বলিসনি। ও ঘুরিয়ে পেঁচিয়ে কথা আমি বুঝি না বাবু। শোন, তোর সামান্য দেনা আমি ছাড় দিয়ে দেবো, সঙ্গে আরো কিছু টাকা দেব। তবে একটা শর্ত আছে। কোন শর্তে? তোর বোনের সঙ্গে আমার বিয়ে দিতে হবে। না বাবু, এ আপনি কি বলছেন? না না, এ হয় না। আমি ভাবতেও পারছি না। রাজরানী করে রাখবো, কোনো কিছুর অভাব থাকবে না রে।
ভাব ভাব ভাব, ভেবে বল, যা চাইবে তাই পাবে। ভাব মাধব, ভাব। না বাবু, না, আমি আমার প্রাণ থাকতে আমার বোনটাকে ফাঁসি দিতে পারবো না। না। ঠিক আছে, ভেবে দেখ। দুদিন সময় দিলাম, আমার প্রস্তাবে সাই দিবি নাকি ভিটে বাড়ি ছাড়ার জন্য তৈরি হবি? চলি রে। আমার আপত্তি নেই দাদা, আমাদের সংসারটা যদি বাঁচে আমি ওই বুড়োকে বিয়ে করতে রাজি আছি। চুপ কর, চুপ কর, আর একটা কথা বলবি না তুই। বলি আমি কি মরে গেছি নাকি? দাদা, বাপ মা যখন চলে গেল তখন তোর বয়স কত? 6 কি 7? কোলে পিঠে করে তোকে আমি বড় করেছি, মানুষ করেছি। কত স্বপ্ন ছিল তোর, তোর ধুমধাম করে বিয়ে দেব, বেনারসি শাড়ি পরবি, ফুলের মতন বোনটা আমার কাঁদতে কাঁদতে শ্বশুর বাড়ি চলে যাবে। কিন্তু সবটাই যে আমার অদৃষ্ট। তোমার তো সেই স্বাদ পূরণ হচ্ছে দাদা, কষ্ট কি? কই আমি তো কষ্ট পাচ্ছি না। সেটা তো আরো কষ্ট রে, তোকে যে মাধব, যে স্বপ্ন, ওই বজ্জাত ঘোষটা। আমি ওকে খুন করে ফেলবো। না, না বাবা, না, না। শুনুন, বলো বলো, কি বলবে বলো। আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু আমার দাদার জমি, ভিটে আর বৌদির গয়না যা কিছু আপনার কাছে বন্ধক আছে সব ফেরত দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, সে সব ফেরত দিয়ে দেব, সঙ্গে নগদ 10,000 টাকাও দেব। ঠিক আছে। আচ্ছা, আমি তবে চলি। হ্যাঁ, পরে পরে আসবো খনি। ঠিক আছে, ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব তোমার দাদাকে আমি সব ফেরত দিচ্ছি। এসব তুই কি বলছিলি? দুঃখ করো না দাদা, আমার কপালে তো এর বেশি কিছু লেখা ছিল না। পড়ি, পড়ি, শোন, পড়ি, পড়ি।
আহা, যেন পূর্ণিমার চাঁদ, দেখে চোখ একবারে জড়িয়ে যায়। তোমাকে কি মাধবের ঘরে মানায় গো? হ্যাঁ, ওখানে কি আছে? আমার কাছে থাকো, সব পাবে। টাকা, বাড়ি, গয়না, শাড়ি, কি নেই আমার কাছে? আমার সঙ্গে তোর বোনের বিয়ে দিবি? যদি বিয়ে না দিস, আমি জোর করে তোর বোনকে ভোগ করবো। অনেক হয়েছে, এবার একটা হেস্তনেস্ত করা দরকার। বাবু আমার সঙ্গে যথেষ্ট অন্যায় আচরণ করেছে, তখন আমি তার প্রতিবাদ করিনি, কিন্তু এবার সব কিছু সীমা ছাড়িয়ে গেছে। ভেবেছি কি আমি নপুংসক? আমার কি শরীরে শক্তি নেই যে উনি যা ইচ্ছে করে যাবেন আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তা সহ্য করব? এবার বুঝবে বাছাধন, যখন আমি একটা মোক্ষম আঘাত হানব। সেই বলে না, শ্যাকরার ঠুকঠাক কামারের একঘা, সেই কামারের একঘা দেওয়ার সময় এসেছে। বউ বাচ্চাটার জন্য মনটা বড় কাঁদে। আমার কিছু হলে ওদের কি হবে? না, আর ভাবতে পারছি না। ওহ, বাবু। হ্যাঁ রে মাধব, কি ব্যাপার বল। কথা ছিল। কি কথা? মানে ওই কি করছে মাধব? ছেড়ে দে মাধব, ছেড়ে দে মাধব, ছেড়ে দে।